কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস পদার্থবিজ্ঞান অধ্যায় 11 চলতরিতে লেকচার 2 নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি আরিফ এবং আমার পরিচয় হচ্ছে আমি বুটেক্সে আছি, এইচএসসি 17 ব্যাচ, আর কলেজ ছিল নর্ডাম কলেজ। তো চলো, এট ফার্স্ট রোধ, আপেক্ষিক রোধ, পরিবাহিতা এবং পরিবাহকত্ব একসাথে আমরা কিছুটা তোমার এখানে তুলে ধরার চেষ্টা করব। প্রথম কথা, তোমরা দেখো সবাই, আমি একটা পরিবাহী আঁকছি এখানে, নিচে আরো একটা পরিবাহী আঁকলাম। এখন খেয়াল করে দেখো, দুইটা পরিবাহীর ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য সেম আছে, দুইটার এরিয়া আমি সেম আঁকছি, দুইটারই এরিয়া সেম। কিসের এরিয়া সেম? প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল দুইটার ক্ষেত্রে কি বলতো, সমপরিমাণ, একই পরিমাণ। কিন্তু লক্ষ্য করে দেখো, প্রথমটার ক্ষেত্রে যতটুকু লেন্থ, দ্বিতীয়টার ক্ষেত্রে লেন্থ কিন্তু সমপরিমাণ না, একটা লেন্থ ছোট একটা লেন্থ বড়। ঠিক আছে, তাহলে কোন পরিবাহীটার রোধ বেশি হবে? এটা কি ফার্স্ট ওয়ানটার হবে নাকি সেকেন্ড ওয়ানটার হবে? তোমরা যদি এটা হচ্ছে দেখো এক্সপেরিমেন্ট করে, তাহলে দেখবা যে দ্বিতীয়টার ক্ষেত্রে রোধটা কি হবে বলতো, বেশি হবে। কেন? কারণটা হচ্ছে আর সমানুপাতিক এল। কোন একটা পরিবাহীর রোধ, হ্যাঁ, এটা কিসের উপর নির্ভর করে জানো? পরিবাহীর দৈর্ঘ্যের উপরে। পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সাথে রোধ বাড়ে বা কমে। পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, পরিবাহীর দৈর্ঘ্য কমলে রোধ কমে। আবার খেয়াল করো, আমি আরো একটা ফিগার রাখতেছি এখানে। সেম দৈর্ঘ্যের আমরা দুইটা তার রাখবো, এ একটা তার পরিবাহী, একই দৈর্ঘ্য নিয়ে আমরা আরো একটা পরিবাহী আঁকবো। লক্ষ্য করে দেখো, দুইটা পরিবাহীর এবার লেন্থ সেম, এটার লেন্থ আর এটার লেন্থ, দুইটার লেন্থ কি বলো, সেম। চেঞ্জটা কোথায়? প্রথম পরিবাহীটা যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a1 আর দ্বিতীয়টা যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a2, এই a1 আর a2 সমান না। এখন তোমরা জাস্ট তোমাদের কমন সেন্স থেকে বলো, একটা চিকন জায়গা, একটা চিকন জায়গার ভিতর দিয়ে, একটা চিকন জায়গার ভিতর দিয়ে মনে করো তুমি দৌড়াচ্ছ, অনেকজন 10-12 জন মিলে দৌড়াচ্ছ, যেতে কি সহজে যেতে পারবা নাকি একটা বড় জায়গার ভিতর দিয়ে দৌড়াচ্ছ? কখন সহজে যেতে পারবা বলো তো? একটা বড় জায়গার ভিতর দিয়ে যদি তোমরা দৌড় দাও, খুব সহজে যেতে পারবা। ছোট চিকন জায়গার ভিতর দিয়ে যেতে গেলে তোমরা বাধা বেশি পাবা। অর্থাৎ মনে রাখবা যে রোধ, এটা হচ্ছে কোন একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। এরিয়া যত বড় হবে রোধ তত কমবে, বাধা কমবে, পরিবাহিতা বাড়বে। আবার এরিয়া যত কম হবে রোধ তত বাড়বে, পরিবাহিতা তত কম হবে। তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম যে রোধ, এটা ডিপেন্ড করে আমাদের এল আর এর সাথে এইভাবে, অর্থাৎ লেন্থের সাথে সমানুপাতিক আর এরিয়ার সাথে কি বলতো, ব্যস্তানুপাতিক। এই সমানুপাতিক সাইন সরাইতে গেলে একটা ধ্রুবক আনতে হয়, এই ধ্রুবকটাকে বলা হয় রো, এল বাই এ। এই ধ্রুবকটাই হচ্ছে আপেক্ষিক রোধ বা রোধকত্ব নামেও অনেকে ডাকে। এই জিনিসটার বৈশিষ্ট্য হচ্ছে, রোধকত্ব বা আপেক্ষিক রোধ এমন একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে প্রত্যেকটা, লাইক মনে করো তামার জন্য একরকম, লোহার জন্য একরকম, গোল্ডের জন্য একরকম, সিলভারের জন্য একরকম, প্রত্যেকটা নিজস্ব উপাদানের পরিবাহীর জন্য আলাদা আলাদা, এবং এটা তাপমাত্রার উপর জাস্ট শুধুমাত্র নির্ভর করে। তাই যদি আমি তোমাকে একটু সামারি টানি, সামারিটা হচ্ছে আমাদের রোধ নির্ভর করে চারটা বিষয়ের উপরে: লেন্থ, এরিয়া, পরিবাহীর উপাদান, অবশ্যই কপার হলে একরকম, তাই না? তারপরে মনে করো গোল্ড হলে একরকম, অরাম, অ্যালুমিনিয়াম হলে একরকম, এক একটা জন্য এক এক রকম হবে। এবং তাপমাত্রা, টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে। চারটা বিষয়ের উপর নির্ভর করে কে বলতো, কোন একটা পরিবাহীর রোধ। ঠিক আছে, আর রোধের ঠিক বিপরীত রাশি হচ্ছে কি বলতো, পরিবাহিতা। রোধের ঠিক বিপরীত রাশি কি বলতো, পরিবাহিতা। আমরা দেখতে পাচ্ছি যে যত তোমার হচ্ছে দৈর্ঘ্য বড় হচ্ছে পরিবাহীর, তত রোধটা বাড়তেছে, তত পরিবাহিতা কি হবে, কমবে। আবার যত এরিয়া বড় হচ্ছে তত আমাদের রোধ কমতেছে, কিন্তু পরিবাহিতা আবার কি হবে বলতো, বাড়বে। এই দুটা বিপরীত রাশি। ঠিক আছে, এবং আমরা জানি পরিবাহিতার একক হচ্ছে পার ওহম, যেটাকে মোহ বলে, বা এভাবে প্রকাশ করা যায়। কেন? কারণ রোধের একক হচ্ছে আবার ওহম। ঠিক আছে, সো এতটুকু আমরা পড়ে ফেললাম। তাহলে তোমার যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে পরিবাহিতা কিসের উপর নির্ভর করে, উত্তর হবে লেন্থ, এরিয়া, ম্যাটেরিয়াল অ্যান্ড টেম্পারেচার, চারটা বিষয়ের উপরে। নেক্সট টপিকটা হচ্ছে আপেক্ষিক রোধ আর হচ্ছে পরিবাহকত্ব। আপেক্ষিক রোধ হচ্ছে রো, একটু ঘুরাইলে আসে এরকম এ আর বাই এল, কিন্তু মনে রাখবা রো নির্ভর করে দুইটা জিনিসের উপরে, টেম্পারেচার আর
পরিবাহীটা কোন ম্যাটেরিয়ালের তৈরি তার উপরে, এই দুইটা জিনিসের উপর নির্ভর করে, আর কিছুর উপর নির্ভর করে না। দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। কেন? বাবা তুমি একটা তামার দণ্ডকে ধরে টানছো, এটা কি চেঞ্জ হয়ে লোহা হয়ে যাবে? আবার তামার দণ্ডকে তুমি এরিয়া বাড়াইলা, এটা চেঞ্জ হয়ে কি তোমার গোল্ড হয়ে যাবে? জীবনেও না। অর্থাৎ আপেক্ষিক রোধ হচ্ছে পরিবাহীর একটা উপাদানের বৈশিষ্ট্য। কারণ আপেক্ষিক রোধ কিসের বৈশিষ্ট্য বলতো? পরিবাহীর উপাদানের বৈশিষ্ট্য। এটা ডিপেন্ড করে জাস্ট দুইটা বৈশিষ্ট্য জিনিসের উপরে, একটা হচ্ছে কি তাপমাত্রা, আর একটা হচ্ছে পরিবাহীর উপাদানের উপরে। মনে রাখবা। ঠিক একইভাবে আপেক্ষিক রোধের একটা বিপরীত রাশি আছে যেটাকে বলা হয় সিগমা দিয়ে প্রকাশ করে এবং বলা হয় আপেক্ষিক পরিবাহিকতা। আপেক্ষিক পরিবাহিতা, অনেকে এটাকে বলে পরিবাহকত্ব। পরিবাহকত্ব, ঠিক আছে। সো এটা কি? এটা হচ্ছে কোন একটা পরিবাহীর, মনে করো হচ্ছে যে পরিবাহিতা, আপেক্ষিক যে পরিবাহিতাটা, অর্থাৎ এটা হচ্ছে পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। এটা তোমার হচ্ছে দৈর্ঘ্য বা ক্ষেত্রফল, মানে পরিবাহীর দৈর্ঘ্য বা ক্ষেত্রফল যদি আমরা চেঞ্জ করি তাহলে পরিবাহিতা চেঞ্জ হবে না। এটা শুধুমাত্র ম্যাটেরিয়াল আর টেম্পারেচার চেঞ্জ করে চেঞ্জ হবে। সো আমরা মনে হয় তোমরা বেসিক কথাবার্তাটা মোটামুটি বুঝতে পারছো। দ্যাট ওয়াজ কোয়াইট ইজি। এবার যদি আরেকটু ব্যাখ্যা করে তোমাকে দেখাই, রো সমান কি আসতেছে বলো? এ আর বাই এল। সংজ্ঞাটা আমাদেরকে এভাবে লিখতে হয়, দেখো লেন্থ আর এরিয়াটাকে ফিক্সড করতে হবে, কারণ লেন্থ আর এরিয়ার উপরে রো নির্ভর করতেছে না। তাহলে কিসের উপর নির্ভর করে? এটা শুধুমাত্র নির্ভর করে পরিবাহীর উপাদান আর তাপমাত্রা। তোমাকে সংজ্ঞাটা এভাবে বলতে হবে যে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট নেই, তাপমাত্রা কনস্ট্যান্ট হলে, এবং পরিবাহীর উপাদান, পরিবাহীর যে উপাদান আছে সেটাও যদি একই থাকে, পরিবাহীর উপাদান যদি সেম থাকে, পরিবাহীর উপাদান যদি সেম থাকে, তবে 1 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার স্কয়ার যদি এরিয়া হয়, 1 মিটার দৈর্ঘ্য হবে আমাদের হচ্ছে কোন একটা, মনে করো পরিবাহীর 1 মিটার দৈর্ঘ্য হবে আর ক্ষেত্রফল কত হবে? 1 মিটার স্কয়ার। ওই পরিবাহীর, তবে ওই পরিবাহীর ওই পরিবাহীর যে রোধ হবে তাকেই বলা হবে কি বলতো? আপেক্ষিক রোধ। কিসের আপেক্ষিক রোধ? ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ। অর্থাৎ চারটা কথা মাথায় রাখবা, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, পরিবাহীর উপাদান সেম বা কনস্ট্যান্ট থাকবে, এবং 1 মিটার দৈর্ঘ্য হতে হবে, এবং ক্ষেত্রফল কত হতে হবে? প্রচ্ছচ্ছেদের বলতো 1 মিটার স্কয়ার। তাহলে ওই পরিবাহীর যতটুকু রোধ হবে তাকে বলা হবে ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ। একইভাবে যদি কখনো আপেক্ষিক পরিবাহিতা জিজ্ঞেস করে কি বলবা বলতো? তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে, পরিবাহীর উপাদান সেম থাকলে, 1 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর পরিবাহিতাকে বলা হয় ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহকত্ব। সো গুছাই দিলাম সবকিছু। আমরা চলো পড়াতে ঢুকে পড়ি। প্রথম প্রশ্ন, পরিবাহীকে যদি টেনে, কি বলছে দেখো তো? ফার্স্ট কোশ্চেন আমাদের করছে যে পরিবাহীকে যদি টেনে দ্বিগুণ করা হয় তাহলে রোধ কত হবে। আচ্ছা ঠিক আছে। পরিবাহীটা মনে করো আগে ছিল এইরকম, এতটুকু একটা পরিবাহী ছিল, পরিবাহী, এটাকে টেনে দ্বিগুণ করছে। যখন টান দিবে, খেয়াল করে দেখো একটা মজার জিনিস হবে। কি হবে? হ্যাঁ, এটা লেন্থটা আগে যা ছিল এখন 12 হয়ে গেছে। বাট তুমি লক্ষ্য করো যখন কোনো একটা কিছু আমরা টান দিয়ে ধরি, জাস্ট চিন্তা করো, আমি এটা টেনে দেখাচ্ছি, চিকন হয়ে যায় না? তুমি রাবার ব্যান্ডের কথা চিন্তা করো, এটা আমরা এরকম টেনে ধরি, টেনে ধরলে কি হয়ে যাবে? অবশ্যই কি হয়ে যাবে? চিকন হয়ে যাবে। তাহলে লেন্থ বাড়াইলে এরিয়াটা কি হয় বলো? কমে যায়। কিন্তু মাথায় রাখবা আয়তন সেম থাকে, কারণ বস্তু তো ছিঁড়ে যায় নাই। আগে যে আদি আয়তন ছিল, পরে আয়তনটা সেম থাকে, বাট লেন্থ যখন বাড়াবো এরিয়াটা তখন কি হয়ে যায়? চিকন। যারা বুঝতে পারতেছ না, রাবার ব্যান্ড একটা টেনে ধরবা, রাবার ব্যান্ড টান দিলে দেখবা লেন্থ বাড়তেছে এবং এরিয়াটা চিকন হয়ে যায়। সো কেসটা যেরকমটা হয়, আমাদের ভলিউমটা বা আয়তনটা V1 আর V2 সেম থাকে, আগে যে আয়তন ছিল পরে আয়তন সেম থাকে। A1 L1 সমান কি হবে বলো? A2 L2। মানে আগের এরিয়া লেন্থের যে গুণফল, পরে এরিয়া লেন্থের গুণফলটা কি থাকবে? সেম থাকবে। বলো তো তোমরা আমাকে, A2 বাই A1 ইকুয়াল টু কি লেখা যাবে? A2 বাই A1 সমান লেখা যাবে L1 বাই L2। খেয়াল করে দেখো, L1 হচ্ছে L, L2 হচ্ছে 2L, তাহলে দেখতে পাচ্ছি কত হয় বলো তো? 1/2 আসে। আবার লক্ষ্য করে দেখো আমাদের কোশ্চেন অনুযায়ী L2 বাই L1, L2 কত? টোয়াইস L, দ্বিগুণ হয়েছে। L1টা কত? L, তাহলে কাটাকাটি গেলে কত থাকে বলো? 2। এবার তোমার টার্গেট কি? তুমি পরিবাহীকে টানার পরে রোধ বের করবা। তো আমরা ধরতেছি শুরুতে স্টার্টিং এ রোধ
R1 হচ্ছে রো L1 বাই A1, পরবর্তীতে রোধ R2 হচ্ছে রো L2 বাই A2। এই দুটাকে চলো ভাগ দিয়ে দেই। R2 বাই R1 যদি করি, আমরা যদি ভাগ দেই, রো রো কেটে যাবে। কেন রো রো সেম হলো? উপাদান সেম, এখানে বলেই দিছে যে উপাদান একই, আলাদা তো না, একটাই পরিবাহী। লক্ষ্য করে দেখো তোমরা, R2 বাই R1 করলে কি হয়, L2 বাই L1 ইনটু হয়, লক্ষ্য করো ঘুরে যাবে, A1 বাই A2। তাহলে দেখো কি আসে, 2 ইনটু 2, তাহলে কয় গুণ হয়ে যায়? 4 গুণ হয়ে যায়। মানে R2টা হয় 4 গুণ কার বলতো? R1 এর। অ্যান্সার হবে কোনটা বলতো? সি, 4 গুণ হয়ে যাবে। ঠান্ডা মাথায় বুঝে শুনে এটা তোমরা সলভ করবা, যাতে পরীক্ষায় পারো, পরীক্ষায় যাতে ঝামেলা না হয়। এর পরের প্রশ্ন দেখো কি বলছে, পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ পরিবর্তন হবে যদি, আপেক্ষিক রোধ পরিবর্তন হবে, বলো আপেক্ষিক রোধ কি পরিবাহীর দৈর্ঘ্য পরিবর্তন হলে পরিবর্তন হয়? না, তাপমাত্রা হলে হয় আর উপাদান হলে হয়। অ্যান্সার কোনটা হবে বলতো? ডি নাম্বারটা, 2 আর হচ্ছে 3। আমার মনে হয় তোমরা এটাও বুঝতে পারছো। তো চলো আমরা এরপরে সামনের দিকে মুভ অন করি। দেখো, তাপমাত্রা বাড়ালে কি হয় পরিবাহীতে? তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়? জিন্দেগিতেও না। রোধ বাড়ে, কেন রোধ বাড়ে? ওই যে ইলেকট্রন ইলেকট্রন সংঘর্ষ বাড়ে, বা ইলেকট্রনস এর সাথে অন্য কণাগুলোর সংঘর্ষ বাড়ে, এতে করে বাধা বাড়ে। আর বাধা যখন বাড়বে তখন রোধটা তো ডেফিনেটলি বাড়বে, বুঝতেই পারতেছো। এর পরের প্রশ্ন খেয়াল করো, একটা পরিবাহী তারের দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার। আচ্ছা, প্রস্তুতিতে ক্ষেত্রফল দেওয়া আছে, রোধকত্ব দেওয়া আছে, তারের রোধ চাইছে, রোধ বের করতে হবে। রোধ হচ্ছে কত ওহম। সো সিম্পল একটা ক্যালকুলেশনের ম্যাথ, জাস্ট ক্যালকুলেটরে বসায় বসায় করলেই হয়ে যাবে। আর সমান আমরা জানি রো এল বাই এ। রো হচ্ছে দেখো কত, 1.68 10⁻⁻8। এল কত? 2 মিটার। এ কত? 6 × 10⁻⁸। তো যদি আমরা ক্যালকুলেট করি, ভ্যালুগুলো ইনপুট দেই, এটা দেখবা চলে আসে 0.56 ওহম। অ্যান্সার হচ্ছে তোমার কোনটা বলো তো? বি নাম্বারটা। এর পরের প্রশ্ন চলো খেয়াল করি কি বলছে দেখো, কোন একটা নির্দিষ্ট তারের আপেক্ষিক রোধ নিচের কোনটার উপর নির্ভরশীল? উত্তর হচ্ছে তাপমাত্রা। আপেক্ষিক রোধ নির্ভর করে টেম্পারেচার আর হচ্ছে ম্যাটেরিয়ালস এর উপরে। এটা কিন্তু আমরা খুব ভালো করে শিখছি। রোধ প্রস্তুতিতে ক্ষেত্রফলের সাথে কিভাবে সম্পর্কযুক্ত? আর আর এর সম্পর্ক কেমন বলো? সমানুপাতিক? না, সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আর সমানুপাতিক 1/a, অর্থাৎ অ্যান্সার হবে কি বলতো? ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। সুন্দর করে গুছায় এটা বলে দিবা, তাহলেই হয়ে যাবে। তারপরে প্রশ্ন যাই, চলো দেখি কি আছে এরপরে আমাদের। একটা তারের রোধ যদি 5 ওহম হয় তাহলে পরিবাহিতা কত হবে? জি ইকুয়াল টু 1/r। 1/5 কত হয়? 0.2 পার ওহম। অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, জাস্ট ক্যালকুলেট করলেই হয়ে যাবে। আপেক্ষিক রোধ কাকে বলে? আপেক্ষিক রোধ কাকে বলে? সুন্দর প্রশ্ন, কিভাবে সলভ করবা? আমি তোমাদের এটা লিখে দিছিলাম যে টেম্পারেচারটা কি হতে হবে? সবার শুরুতে কনস্ট্যান্ট হতে হবে। ম্যাটেরিয়ালটা কি হতে হবে? অবশ্যই অবশ্যই কনস্ট্যান্ট হতে হবে, একই পরিবাহী হতে হবে। 1 মিটার দৈর্ঘ্য হবে, ও 1 মিটার স্কোয়ার কি হবে বলতো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তবে ওই পরিবাহীর ওই পরিবাহীর যে রোধ হবে, ওই পরিবাহী রোধকে বলা হবে আপেক্ষিক রোধ বা রোধকত্ব। শেষ। 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে বলা হয় ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ, যেখানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে এবং ওই পরিবাহীর উপাদানও কি থাকবে বলতো? কনস্ট্যান্ট থাকবে। তারপরে যাই চলো, আপেক্ষিক রোধ ও পরিবাহকত্ব বিপরীত রাশি কেন? ডেফিনেটলি তারা কিন্তু বিপরীত রাশি, এটার বলার আমাদের এরকম কিছুই নাই। আমরা জানি যে আপেক্ষিক রোধ ইকুয়াল টু 1/σ, তাই না? অর্থাৎ পরিবাহকত্ব আর রোধকত্ব কেমন রাশি? বিপরীত রাশি। একটা হচ্ছে আমাদের পরিবাহিতা থেকে আসছে, পরিবাহিতার বিপরীত। একটা সেকেন্ড, পরিবাহকত্ব আসছে কোথা থেকে? পরিবাহিতা থেকে। কার পরিবাহিতা? 1 মিটার দৈর্ঘ্য আর 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটা পরিবাহিতা থেকে। আর রো কোথা থেকে আসছে বলতো? 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটা পরিবাহীর রোধ থেকে আসছে। সো ডেফিনেটলি তারা কেমন রাশি বলতো? বিপরীত রাশি।
এবং মজার ব্যাপার হচ্ছে রো এর একক কি? রো এর একক হচ্ছে ওহম মিটার। আবার আপেক্ষিক পরিবাহিতার একক হচ্ছে তার ঠিক উল্টা, কি হবে? ওহম মিটার হোল ইনভার্স। অনেকে এটাকে এভাবে প্রকাশ করে, পার ওহম পার মিটার। এর পরের প্রশ্ন দেখো, মোটা তারের চেয়ে চিকন তারের রোধের মান কেন বেশি? খুব সুন্দর প্রশ্ন। একদম সিম্পল কথা, মোটা তার একটা আঁকো, চিকন তার একটা আঁকো। বলো, এটা এরিয়া A1, এটা A2। দেখা যাচ্ছে A1 গ্রেটার দেন A2। আবার আমরা জানি আর সমানুপাতিক 1/a, অর্থাৎ যার এরিয়া বড় তার রোধ কম। তাহলে মোটা তারের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি এরিয়া বেশি, তার রোধটা কি বলো? কম। আর চিকন তারের ক্ষেত্রে এরিয়াটা কি বলতো? কম, রোধটা কি হবে? বেশি। সুন্দর করে ব্যাখ্যা করে দিবা। সো যদি সামনের দিকে যাই, কি বলছে? পরিবাহী হিসাবে লোহার তুলনায় তামা কেন উত্তম? লোহার তুলনায় তামা কেন উত্তম হচ্ছে? এটা রিজনটা হচ্ছে লোহার ক্ষেত্রে লোহার যে আপেক্ষিক রোধ, সেইটা তামার যে আপেক্ষিক রোধ তার থেকে বেশি হয়। লোহার ক্ষেত্রে এই আপেক্ষিক রোধটা কত হয়? এটা একটা মুখস্থ মান, একটু মনে রাখার চেষ্টা করবা। লোহার ক্ষেত্রে আপেক্ষিক রোধটা হয় 1 × 10⁻⁷ ওহম মিটার। তামার ক্ষেত্রে হয় আপেক্ষিক রোধ 1.68 × 10⁻⁸ ওহম মিটার। খেয়াল করে দেখো, আমাদের লোহার ক্ষেত্রে আপেক্ষিক রোধ বেশি মানে কি? মানে হচ্ছে এর পরিবাহিতা কি? অবশ্যই 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 কম। আবার তামার ক্ষেত্রে আপেক্ষিক রোধ কম মানে কি? এর পরিবাহিতা অবশ্যই অবশ্যই কি বলো? বেশি। সো ডেফিনেটলি এটা কি একটা বেটার ডিসিশন ইউজ করা। নেক্সট প্রশ্নের দিকে তাকাও, কি বলছে? কোনো নির্দিষ্ট পরিবাহী তারের আপেক্ষিক রোধ কিভাবে বৃদ্ধি করা যায়? একটা নির্দিষ্ট পরিবাহী তারের আপেক্ষিক রোধ কিভাবে বাড়াবা? বলো, আপেক্ষিক রোধ বাড়াইতে হবে, তো বলে দিছে নির্দিষ্ট পরিবাহী তার। সো ম্যাটেরিয়াল কিন্তু ওরা বলেই দিছে কি, ম্যাটেরিয়ালটা হচ্ছে ফিক্সড, ম্যাটেরিয়াল কিন্তু চেঞ্জ করা যাবে না। তোমরা বুঝতেই পারছো, আরেকটা অপশন আছে তাপমাত্রা। তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে আপেক্ষিক রোধ কি হবে বলো? বাড়বে। কি করতে হবে তোমাকে? টেম্পারেচার বাড়াতে হবে। কোন একটা নির্দিষ্ট পরিবাহী যদি আমরা তাপমাত্রা বাড়াইতে পারি তাহলে অবশ্যই অবশ্যই কি হবে বলো? আপেক্ষিক রোধ ডেফিনেটলি বাড়বে। তা না হলে আপেক্ষিক রোধ বাড়বে না। সো চলো সামনের দিকে মুভ অন করি। তামার আপেক্ষিক রোধ এত বলতে কি বোঝায়? আচ্ছা ঠিক আছে, কিভাবে লিখবো আমরা? এভাবে লিখবো, নির্দিষ্ট তাপমাত্রায়, একটা সেকেন্ড, নির্দিষ্ট তাপমাত্রায়, ঠিক আছে, যদি যদি তামার পরিবাহীর উপাদান সেম থাকে, মানে সোজা বাংলা কথায় বুঝাতে চাইছি যে তামাই থাকবে, তামা চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে, তবে 1 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তামার দণ্ডের রোধ হবে 1.68 × 10⁻⁸ ওহম। অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য হবে, 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে, এবং ওই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে তাপমাত্রা নির্দিষ্ট হবে এবং তামার পরিবাহীর উপাদান যা ছিল তাই থাকতে হবে। তাহলে ওইটুকু আমাদের যে তামার যে দণ্ড নিছি তার রোধ হচ্ছে কত বলো? 1.68 × 10⁻⁸ ওহম। এই কথাটা বলতে, তামার আপেক্ষিক রোধ এত বলতে এই সিম্পল কথাটাই বোঝায়। সুন্দর করে তোমাকে পরীক্ষায় লিখে দিতে হবে। তো চলো সামনের দিকে মুভ করি। এবারকার ম্যাথটা দেখো, বেশ মজাদার ম্যাথ। এই ম্যাথটা আমরা করছিলাম, আমার যতটুকু মনে পড়ে আমরা এই ধরনের ম্যাথ একটা সলভ করছিলাম। এখানে দেখো দুইটা তার দেওয়া আছে, একটা AB একটা CD। এর লেন্থ দেওয়া আছে দুইটার L1 L2, A1 A2 দেওয়া আছে, তাতে প্রস্থের ক্ষেত্রফল দেওয়া আছে। বলছে কি আমাদেরকে প্রশ্নে, কি বলছে? আমাদেরকে প্রশ্নে বলছে AB ও CD তারের উপাদানের মধ্যে কোনটার পরিবাহকত্ব বেশি? এটা তোমাকে প্রমাণ করতে হবে বা ব্যাখ্যা করে বের করতে হবে। কিভাবে বের করব? কোনো ব্যাপার না, আমরা সবাই জানি যে R =
কি বলতো, রো এল বাই এ, তাই না? তাহলে আমরা জানি রো ইকুয়াল টু এ আর বাই এল, পড়ে আসছি। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে কি বের করতে বলছে বলতো, পরিবাহকত্ব। আমরা চলো আগে রোধকত্ব বের করি। রো হচ্ছে এবি, কি হবে বলতো? প্রথমটা একদম সিম্পল, প্রথম তারের জন্য 6.8 ইন্টু 10⁻⁻⁴। আর কত দেখো তো, 50 ওহম, সব দেওয়া আছে বুঝছো। 6.8 ইন্টু -4 ইন্টু 50, একটা ঝামেলা আছে এখানে, মিলিমিটার স্কোয়ারে, তাহলে কিসে কনভার্ট করতে হবে? মিটার স্কোয়ারে। 10⁻⁻, কত হবে? -6, একটু বুঝে শুনে করবো, ডিভাইডেড বাই রো এবি বের করতেছি। হ্যাঁ, এল লাগবে, এল কত প্রথমটার? 2 মিটার, সবই দেওয়া আছে। এটা একটু ক্যালকুলেট করি চলো। এটা ক্যালকুলেট করলে, আমি একটু করে ফেলছি ক্যালকুলেশনটা, এটা আসে 1.7 ইন্টু 10⁻⁻8 এত ওহম মিটার। আবার যদি আমরা রো এবি করছি, আমরা যদি এবার রো সিডি বের করি, তাহলে কিভাবে হবে দেখো তো। সিডি মানে হচ্ছে দ্বিতীয় অংশটার জন্য, তাহলে ক্ষেত্রফল কত দেখো, তুমি খেয়াল করো, 5 ইন্টু 10⁻³ মিলিমিটার স্কোয়ার আছে, 10⁻6 দিয়ে গুণ করি। মিটার স্কোয়ারকে আমরা কনভার্ট করতেছি কিসে? মিটার স্কোয়ারে। তার সাথে কত গুণ করবো বলতো? তার সাথে গুণ করবো রোধ, রোধ হচ্ছে 33, ডিভাইডেড বাই লেন্থ কত? 3 মিটার। এটা আসবে, ক্যালকুলেট করলে দেখবা 5.5 ইন্টু 10⁻⁻8 এত ওহম মিটার। দেখো, যেহেতু রো এবি লেস দেন রো সিডি, সুতরাং সিগমা সিগমা এবি গ্রেটার দেন কি হবে বলো? সিগমা সিডি। কেন? কারণ আমরা জানি সিগমা ইকুয়াল টু 1/ρ, বিপরীত রাশি। যার রোধকত্ব বেশি হবে তার হচ্ছে পরিবাহকত্ব, যার রোধকত্ব বেশি হবে তার পরিবাহকত্ব কম হবে, আর তার যার রোধকত্ব কম হবে তার পরিবাহকত্ব বেশি হবে। এবির রোধকত্ব কম, এবির পরিবাহকত্ব কি হবে বলো? বেশি হবে। কোন তারের ক্ষেত্রে তাহলে পরিবাহকত্ব বেশি হবে? উত্তর হচ্ছে এবি তার। তুমি চাইলে পরিবাহকত্ব ডিরেক্ট ফর্মুলাতে করতে পারতা, তখন তোমাকে ইউজ করতে হতো এই ফর্মুলা, জাস্ট উল্টা ইউজ করা লাগতো বুঝছো। রো রো এর জায়গায় সিগমা দিতা, এল বাই এ আর এটা দিয়ে করতা, তখনও দেখতে তোমরা বের করতে পারতা, কোনো সমস্যা নাই। তো চলেন আমরা সামনের দিকে যাই। এবার আমাদের টপিকের নাম হচ্ছে তুল্য রোধ। আমার খুব পছন্দের জায়গা, খুব ঠান্ডা মাথায় আমরা ধীরে সুস্থে সলভ করবো, ধীরে সুস্থে পড়বো। আচ্ছা, তুল্য রোধ কি? কোন বর্তনীতে বিদ্যমান রোধগুলোর পরিবর্তে যে বিশেষ মানের কোন একটা রোধ ব্যবহার করলেই সমস্ত রোধগুলোকে একসাথে কম্বিনেশন করে বোঝায়, তো এই বিশেষ রোধটাকে বলা হয় কি বলতো? তুল্য রোধ। ঠিক আছে, তুল্য রোধ দুই ভাবে বের করা যায়, একটা শ্রেণী সমবায়ের জন্য বা সিরিজের জন্য, আরেকটা করতে হয় প্যারালাল বা সমান্তরালের জন্য। আমরা দুইটা নিয়েই পড়বো। যখন সিরিজ কম্বিনেশনে থাকে তখন আর এস ইকুয়াল টু হয় R1 যোগ R2, মানে যতগুলো থাকবে সিরিজে তাদেরকে জাস্ট যোগ করতে হয়। সিরিজ সমবায় কেমন, একটার পিছিয়ে আরেকটা লাগানো থাকবে। হ্যাঁ, আর সমান্তরালের ক্ষেত্রে আমরা এইভাবে বের করি, আর প্যারালাল ইকুয়াল টু, মনে করো R1 এর ইনভার্স করতে হয়, R2 এর ইনভার্স করতে হয়, যতগুলো থাকবে সবগুলোর ইনভার্স করে তাদেরকে আরেকবার ঘুরাই দিতে হয়, আরেকবার ইনভার্স করতে হয়। এবং প্যারালাল কম্বিনেশন নিয়ম হচ্ছে প্রত্যেকটা রোধের এক সাইডে, প্রত্যেকটা রোধের এক সাইডে একটা সাধারণ বিন্দু থাকবে, প্রত্যেকটা রোধের আরেক সাইডে আরেকটা সাধারণ বিন্দু থাকবে। সাধারণ বিন্দু থাকবে কয়টা বলতো? দুইটা, একটা এ একটা বি। সো চলো একটু সামনের দিকে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে পরবর্তী রোধ কাকে বলে, মানে যে রোধটা হচ্ছে পরিবর্তনশীল তাকে কি বলে? এটা হচ্ছে এরকম, বর্তনীতে বর্তনীতে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে, একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে, বর্তনীতে একটা সার্টেইন রেঞ্জের ভিতরে, বর্তনীতে একটা নির্দিষ্ট মানে রেঞ্জের ভিতরে বা একটা সীমার ভিতরে যে রোধ চেঞ্জ করা যায়, যে রোধ চেঞ্জ করা যায়, যে রোধের মান বলি, হ্যাঁ, যে রোধের মান চেঞ্জ করা যায় তাকেই বলা হয়, তাকেই বলে পরিবর্তী রোধ। কি বলে বলো? পরিবর্তী রোধ বলে, তাকেই পরিবর্তী রোধ বলে। অনেকে এটাকে রিওস্টেট নামেও ডাকে, রিওস্টেট, রিওস্টেটও বলে। অনেকে এটাকে কি নামে ডাকে বলতো? রিওস্টেট নামেও ডাকে। তোমরা বইয়ে দেখবা, বইয়ে দেখবা লিখে দেওয়া আছে রিওস্টেট, এটাকে রিওস্টেট, রিওস্টেটও বলে। এবার যদি আমরা সামনের দিকে মুভ অন করি, গৃহে বিদ্যুৎ সংযোগের জন্য কোন সংযোগ ভালো, সেটা কি সিরিজটা নাকি প্যারালালটা? উত্তর হচ্ছে ডেফিনেটলি প্যারালাল কম্বিনেশন বেটার।
প্যারালাল সংযোগটা বেটার। কেন প্যারালাল কম্বিনেশন বেটার, কেউ কি বলতে পারবা? একদম সহজ। দেখো, যখন প্যারালাল কম্বিনেশন আমরা মনে করো সবগুলো বাল্ব, টিভি, ফ্রিজ সব যুক্ত দিব, তখন তুমি চাইলে কিন্তু একটা কাহিনী করতে পারো। কি করতে পারো জানো? প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা তুমি চাইলে সুইচ ব্যবহার করতে পারো। প্রত্যেকটার জন্য তুমি আলাদা আলাদা সুইচ ব্যবহার করতে পারবা। সো যেটা লাভটা হবে, তুমি চাইলে যে কোনোটা যে কোনোটা চালাতে পারবা, যে কোনোটা চালাতে পারবা, আবার অফ করতে পারবা, যে কোনোটা তোমার যেটা ইচ্ছা। ঠিক আছে। দ্বিতীয়ত আরো সুবিধা আছে। মনে করো যে কোনো একটা নষ্ট হয়ে গেল, একটা নষ্ট হলেও একটা নষ্ট হলেও বাকিগুলো চলবে, বাকিগুলো চলবে। কেন বলো তো বাকিগুলো চলবে? কারণটা হচ্ছে একটা নষ্ট হয়েছে, মনে করি এটা নষ্ট হয়ে গেছে, এর ভিতর দিয়ে এর ভিতর দিয়ে এর ভিতর দিয়ে কারেন্টটা ঠিকই পাস হবে, কারণ পথ আছে অনেকগুলো। আর সিরিজ লাগালে যে প্রবলেম হইতো, যদি এটা নষ্ট হয়ে যায়, তাহলে পথ বিচ্ছিন্ন হয়ে যাবে। পথ কি হয়ে যাবে বলো তো? বিচ্ছিন্ন। তখন যেটা হবে, কারেন্ট ফ্লো আর হবে না। সো বাকিগুলো তখন আর কোনো কাজে আসবে না। এই জন্য প্যারালাল কম্বিনেশন অল টাইম বেটার। সো দেখো, আমি দুইটা স্লাইড ফাঁকা রাখছি এবং এটা ভয়ানক কিছু রাখছি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সুন্দর করে আমি বুঝাই দিচ্ছি কেন এই জায়গাগুলো আমি ফাঁকা রাখছি। প্রথমত আজকে আমরা তুলনাতে একটু বেসিকটা পড়বো, একটু সময় লাগবে আমাদের, বাট আমরা সুন্দর করে এটা কভার আপ করে ফেলবো। প্রথমত দেখো, তুল্যরোধের ক্ষেত্রে আমাদের সিরিজ কম্বিনেশন ছিল, প্যারালাল কম্বিনেশন ছিল। কিছু শর্টকাট তোমাদেরকে আগে শিখাই দেই। একটা শর্টকাট হচ্ছে, যদি আমাদের প্যারালাল কম্বিনেশনে মানে সমান্তরালে লাগানো অবস্থায় রোধ যদি অনলি দুইটা থাকে, রোধ কয়টা আছে বলো? অনলি দুইটা। কেমন কম্বিনেশনে? প্যারালাল কম্বিনেশনে। যদি যদি মাত্র দুইটা রোধ থাকে, তাহলে তুল্য রোধ বের করার, আর ইকিউ মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্য রোধ বের করার শর্টকাট হচ্ছে ওই রোধ দুইটাকে উপরে গুণ করতে হয়, নিচে যোগ করতে হয়। উপরে গুণ করবা, নিচে যোগ করবা। এ একটা রোধ, এ একটা রোধ, মনে করো সমান্তরালে আছে অনলি দুইটা, তখন কি করতে হবে? উপরে গুণ করবা, নিচে যোগ করবা। প্র্যাকটিস করি চলো। মনে করো একটা রোধ হচ্ছে উপরে দেওয়া আছে হচ্ছে 6 ওহম, আর নিচে হচ্ছে 4 ওহম। তখন কিভাবে করবা বলো তো? তুল্য রোধ বের করবা হচ্ছে 4 ছক 24/10। কত হবে অ্যান্সার? 24/10। অ্যান্সার হবে আমাদের 2.4 ওহম। এটা একটা টেকনিক। 2 নাম্বার টেকনিক হচ্ছে, সবগুলো রোধ সব রোধ যদি সেম হয় এবং প্যারালাল কম্বিনেশনে থাকে, সব রোধ সেম এবং যদি প্যারালাল কম্বিনেশনে থাকে, তাহলে তুল্য রোধ বের করার টেকনিক হচ্ছে ভ্যালু বাই নাম্বার। যে কোনো একটা রোধের মান রাখবা এবং টোটাল সংখ্যা দিয়ে ভাগ দিবা। সাপোজ মনে করো এখানে রোধ আছে 3টা, 6 6 6, প্রত্যেকটার মান দেখো 6, ভ্যালু 6, আছে কয়টা বলো? 3টা। তাহলে এখানে অ্যান্সার কত হবে? তুল্য রোধ 2। মনে করো এই একটা 4, এ একটা 4, দুইটা 4 আছে, দুইটাই কি বলতো? সেম মানের রোধ। তখন কিভাবে আমরা করব বলতো? একটা ভ্যালু 4 আছে, দুইটা, তুল্যরোধ কত হবে? 2 ওহম। কোয়াইট ইজি, ঠিক আছে। আরেকটা টেকনিক তোমাদেরকে শিখাই দিই, টেকনিকটা হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট জিনিসটা কি একটু লক্ষ্য করো। মনে করো এইভাবে কোনো রোধ দেওয়া আছে, কম্বিনেশনটা এইদিকে একটা ব্যাটারি লাগানো আছে। মনে রাখবে একটা নোট, কারেন্ট অলওয়েজ ইজিয়েস্ট পথে যায়। কারেন্ট অলওয়েজ কেমন পথে যায় বলতো? ইজিয়েস্ট পথে যায়, সহজতম পথে যায়। যখন এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট যখন এখান দিয়ে ফ্লো হবে, এদিকে প্লাস মাইনাস কারেন্ট এভাবে ফ্লো যখন হবে, কারেন্ট ডেফিনেটলি এর ভিতর দিয়ে যাবে। এবার কারেন্ট জাস্ট এই ফাঁকা রাস্তাটা দিয়ে চলে যাবে। কেন চলে গেল? কারেন্ট যখন যাচ্ছে, দেখো কারেন্টের জন্য খুব সহজ একটা ফাঁকা রাস্তা আছে এই সাইডে, তাই না? ও কিন্তু খুব ইজিলি এই ফাঁকা রাস্তাটা দিয়ে চলে গেল। কারেন্ট কেন যেতে পারলো? কারণ ওর জন্য এইদিকে সুন্দর মতো বর্তনী ফিল আপ হয়ে যাচ্ছে। ব্যাটারি এই রোডটাকে ইউজ করার সাথে সাথে উপরের রোডকে তাকে ইউজ করা লাগতেছে না। কেন? তার সাথে একটা আরেকটা ব্যাটারি আরেকটা সাইড লাগানো আছে, খুব সহজে কারেন্টটা ঢুকে পাস হয়ে আরেক দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, ব্যাটারিতে চলে যেতে পারতেছে। অর্থাৎ এরকম যখন ফাঁকা তার থাকে, ফাঁকা তার থাকলে ফাঁকা তার থাকলে কারেন্ট ওই দিক দিয়ে পাস হবে। কারেন্ট কি হবে বলো? ওই দিক দিয়ে পাস হবে। বাট সবসময় চোখের আন্দাজে দেখেই
তোমরা শর্ট সার্কিট মনে করবে না, এমন হতেও পারে যে সেখানে আসলে শর্ট সার্কিট নাই, চোখের আন্দাজ। তোমার দেখতে হবে যে ব্যাটারির এক সাইড আরেক সাইড সবকিছু ঠিকঠাক আছে নাকি। তো মোটামুটি তোমরা বুঝতে পারছো যে শর্ট সার্কিটে আমরা কিভাবে করবো, বাট সাবধানে দেখতে হবে ব্যাটারি দুই সাইডে লাগানো আছে কি লাগানো নাই, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা দেখবো একটু সামনে, যে এর পরের স্লাইডটাতে, এইটা দেখে ভয় পাও না, এটা কিছু দেখার দরকার নেই, এটা পরে। হ্যাঁ, সো লাস্ট রুলস, এটা খুবই মজাদার রুলস, এটা একটু ভালো করে দেখবা। এটাকে বলা হয় পটেনশিয়াল মেথড বা বিভব পতন পদ্ধতি। এটা খুব ইজি, হ্যাঁ, কোনো কঠিন কিছু না। জাস্ট মনে করো তোমরা, আমি একটা রোধ আঁকতেছি, সাপোজ এরকম একটা কিছু আঁকতেছি, সার্কিট ড্র করতেছি। এটা মনে করো 5 ওহম, এটাও মনে করো 5 ওহম, এটাও মনে করো 5 ওহম। ধরো এদিকে একটা পয়েন্ট এ পয়েন্ট, এদিকে একটা বি, এবং এইভাবে আছে, সাপোজ মনে করো এইভাবে কানেকশন করা আছে। মাথায় রাখবা যেদিকে দুই দিকে পয়েন্ট আছে, মানে যেদিকে হচ্ছে এ আর বি বলছে, বলবে এ আর বির মাঝখানে তুল্যরোধ কত, ওইখানে মনে করবা যে একটা ব্যাটারি লাগানো আছে। তোমাদেরকে বলে দিবে যে যেখানে পয়েন্ট আছে, এটা নোট লিখে দিই, এ বি বিন্দুর, এ বি বিন্দুর যদি বলে তোমাকে তুল্যরোধ বের করো, এ বি বিন্দুর তুল্যরোধ কত, এই কথা যদি বলে, তাহলে বুঝবা যে এ বির দুই সাইডে কি আছে, ব্যাটারি আছে। এই কথা বুঝে নিবা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন লক্ষ্য করো, এখানে তুমি বুঝতে পারতেছো না যে এটাকে আসলে কিভাবে আছে, এটার এই বর্তনীটা আছে কিভাবে, তুমি কিন্তু ধরতে পারতেছো না। So, তোমাকে এটা বের করা শিখতে হবে। কিভাবে শিখবো? পয়েন্ট বসে বসে। দেখো খুবই সহজ, সার্কিটে যে কোনো জায়গায় একটা পয়েন্ট বসাবা, এ ধরলাম পয়েন্ট এ। একটাই কনসার্ন, কনসার্নটা কি, নোটটা হচ্ছে রোধ আসলে পয়েন্ট চেঞ্জ হবে, এটা খালি মাথায় রেখো। রোধ আসলে পয়েন্ট চেঞ্জ হবে, তা না হলে চেঞ্জ হবে না। পয়েন্ট মানে হচ্ছে ভোল্টেজ ড্রপ হচ্ছে নাকি সেটা বোঝা যাচ্ছে। ভোল্টেজ ড্রপ কি হবে না হবে না, এটা পয়েন্ট দিয়ে বোঝা যায় আর কি। ঠিক আছে, এগুলো তোমরা বড় হলে শিখবা। দেখো ভালো করে তাকাও, এইদিকে তাকাও, সবাই সবাই সার্কিটটার দিকে তাকাও, ভালো করে দেখো। এ যাচ্ছে 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 যাচ্ছে, রোদ নাই রোদ নাই রোদ নাই, এতটুকু পর্যন্ত কোনো রোদ নাই, তাহলে এগুলো সব কি বলো? এ। মজার ব্যাপার, উপরেও কোনো রোদ নাই, তাহলে এইটুকু কি বলো? এ। এখানেও রোদ নাই, এটুকু কি? এ। এখানেও রোদ নাই, এটুকু কি হবে? এ। এখানেও রোদ নাই, এতটুকু এ। এখানেও রোদ নাই, এতটুকু কি হবে বলো? এ। এর ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পারছো যে কতটুকু পর্যন্ত এ হবে। এবার দেখো, এই যে এরপর এখানে রোদ চলে আসছিল, তাই এটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে কি হয়েছে? বি হয়েছে। এই যে এই জায়গাটা দেখো রোদ নাই, এতটুকু কি আবার? বি। এর নিচে দেখো রোদ নাই, এতটুকু কি? বি। এখানেও দেখো কোনো রোদ নাই এই জায়গাটুকুতে, সো এতটুকু কি হবে? বি। এখানেও দেখো রোদ নাই, এতটুকু বি। এখানেও রোদ নাই, এতটুকু বি। এখানেও রোদ নাই, এতটুকু কি হবে বলো? বি। একইভাবে এই সাইডটাও পুরাটা হবে কি আমাদের? বি। আর ওই সাইডটা, সরি, ওই সাইডটা পুরোটা হবে কি আমাদের? এ। তোমরা হয়তোবা বুঝতে পারছো ভাইয়া পয়েন্টটা কিভাবে বসাইছি। এবার সিস্টেমটা দেখো, এটা সার্কিট সরলীকরণ করার উপায়। এক সাইডে ছিল এ পয়েন্ট, আরেক সাইডে ছিল বি পয়েন্ট। সবসময় দেখতে হবে ব্যাটারির দুই সাইডে কোন দুইটা পয়েন্ট আসছে। এই দেখো তো, ব্যাটারি দুই সাইডে কি আসছে? একদিকে এ আসছে, একদিকে বি আসছে। যারা যারা দুই সাইডে থাকবে তাদেরকে দুই সাইডেই বসাবা। মাঝখানে সি ডি ই এফ এক্স ওয়াই জেড যা ইচ্ছা তা আসতে পারে, ওগুলো মাঝখানে যেভাবে আছে সেভাবে বসাবা। মাথায় রাখবা, দুই কোনায় তুমি যাদের নিছো, মানে ব্যাটারির দুই সাইডে যাদের নিছো, যদি এ আর বি নাও, এ আর বি কে দুই কোনায় বসাবা। যদি সি আর ডি নাও, সি আর ডি কে দুই কোনায় বসাবা। এবার জাস্ট লিখে ফেলো। দেখো এই 5 ওহম রোধ কার কার মাঝখানে আছে? এ পয়েন্ট আর বি পয়েন্ট। এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে তুমি 5 ওহম রোধটা লাগাই দাও। নেক্সট 5 ওহমটা, যে এইটা ফার্স্টে প্রথমটা করছি, সেকেন্ড 5 ওহমটা দেখো তো কার কার ভিতরে আছে, ভালো করে তাকালে দেখবা এটাও আছে এ আর বি এর মাঝখানে। সো তুমি এ আর বি এর মাঝখানে আরো একটা 5 ওহম লাগাই দাও। পরের 5 ওহমটা দেখো, এটাও কার কার ভিতরে আছে, খেয়াল করো, এ আর বি এর মাঝখানে আরো একটা 5 ওহম তুমি এ আর বি এর মাঝখানে লাগাই দাও। ভাইয়া পুরা মজার ব্যাপার দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এদিকে ছিল বি, এদিকে ছিল এ। তুমি বুঝতে পারলা যে আসলে এই তিনটা রোধ কিভাবে ছিল বলতো? সমান্তরালে ছিল। তাহলে তুল্য রোধ কি হবে দেখো, প্রত্যেকটা ভ্যালু সেম, ভ্যালু হচ্ছে 5, আছে কয়টা? তিনটা। অ্যান্সার হচ্ছে 5/3, অ্যান্সার হবে 5/3 বা 1.67 ওহম। দেখছো কত সহজ, কত সুন্দরভাবে সলভ করা যায়। এভাবে আসলে আমরা ইনশাল্লাহ সার্কিট গুলো সবগুলোই সলভ করে ফেলতে পারবো। এখন বলতে পারো ভাই পাশে এটা তাহলে কি বীজগণিত জিনিসটা কি দিচ্ছি আর কি? বীজগণিত জিনিসটা কোনো কঠিন কিছু না, যেটা তার একটা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্যটা কি দেখো,
যখন তুমি সার্কিট সলভ করবা, এরকম সার্কিট দেখলে ভয় পাবা না। কিভাবে সলভ করবা? এক সাইড থেকে, নোটটা হচ্ছে ওয়ান সাইড থেকে সার্কিট সলভ করবা। এই কথা যেন মনে থাকে, একটা সাইড থেকে সার্কিট সলভ করবে, এই কথাটা মাথায় রাখবা। কিভাবে? দেখো সহজ হয়ে যাবে। দেখো তাকাও, এক কোণা থেকে শুরু করি। এই 10 আর এই যে দেখো, এই যে 2 কিভাবে আছে শ্রেণীতে, একটার সাথে আরেকটা, তাহলে 10 আর 2 কত হবে বলো? 12 ওহম। লক্ষ্য করে দেখো, এই 12 আর এই 6, এই 12টার এখন এক মাথা এক পয়েন্টে, এই 12-র এক মাথা এক পয়েন্টে, এই 6-এর এক মাথা এক পয়েন্টে, এই 6-এর এক মাথা এক পয়েন্টে। খেয়াল করছো 12 আর 6 কিভাবে আছে বলো? সমান্তরালে। কিভাবে সলভ করবা? 12 ইনভার্স প্লাস 6 ইনভার্স তার হোল ইনভার্স। ক্যালকুলেট করলে দেখবা আসবে 4। কিভাবে বুঝলাম? দুইটা থাকলে উপরে গুণ করতে হয় আর নিচে কি করতে হয়? যোগ করতে হয়। এই পুরাটা করলে তুমি কয়টা রোধ পাবা বলো তো? একটা পাবা। কনসেপ্টটা বুঝছো? এই পুরাটা থেকে কয়টা পাবা? এই পুরাটা থেকে সলভ করলে তুমি এখানে জাস্ট পাবা কয়টা? একটা। ওইটা মনে করো কত আসলো? 4। এই 4 আর এই দেখো এই যে 8, একটার পিছে আরেকটা লাগানো, ভালো করে খেয়াল করে দেখো। এই 4 আর 8, এই দুইটা থেকে কত আসবে? 12 হবে। ঠিক আছে, ওই যে 12 হইলো, 12 ওহম যে রোধ হইলো, ওই 12-র সাথে এই যে রোডটা, এই সাইডে যে রোডটা দেখতে পাচ্ছ, সেটা আবার কিভাবে থাকবে? সমান্তরালে। ভাইয়া কেমনে? একটু এটা জাস্ট দেখে নাও। এই 12টা যখন হবে, দুইটা থেকে যখন একটা হয়ে যাবে, তখন 12-র এক সাইড এই 6-এর এক সাইড, আবার এই 12-র আরেক সাইড 6-এর আরেক সাইড একই জায়গায় থাকবে। অর্থাৎ এভাবে যখন তুমি করতে থাকবা, দেখবা যে একটা সিরিজ, একটা প্যারালাল, আবার সিরিজ প্যারালাল, অথবা প্যারালাল সিরিজ খুব ইজিলি করতে পারবা। এক সাইড থেকে করতে 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 আগাবা, দেখবা যে খুব সুন্দর মতো তোমার এই সার্কিটটা সলভ আউট হয়ে যাবে। কোনো কঠিন কিছু না, ঠান্ডা মাথায় চিন্তা করে করে সলভ করবা, এক সাইড থেকে আগাবা। দেখো সিরিজ সমান্তরাল, তারপর আবার সিরিজ সমান্তরাল, এখানে হয়ে গেলে একটা হয়ে গেল, দেন আবার সিরিজ সমান্তরাল, আবার কি সিরিজ সমান্তরাল, আবার সিরিজ। অ্যান্সার খুব সহজে তোমাদের বের হয়ে যাবে। সো ভাই আপুরা, চলো অল্প কিছু জিনিস আছে দেখে ফেলি, তারপর আমরা এর পরের দিন সিকিউ গুলো সলভ করবো এর পরের লেকচারে। সো আমাদের নেক্সট টপিক কিছু এমসিকিউ আমরা সলভ করব। সো চলো আমরা কিছু এমসিকিউ এর দিকে চলে যাই। ওকে, সো দেখো ফার্স্ট এমসিকিউটা কি বলছে। একটা এখানে একটা দেওয়া আছে, সার্কিট দেওয়া আছে আমার মনে হচ্ছে, এবং সার্কিটটা দিয়ে বলেছে আমাদের কি বের করতে বলো তো? তুল্য রোধ বের করতে বলছে। ওকে, কোয়াইট ইজি সার্কিট, খুবই সহজ। দেখো খেয়াল করো, 3 আর 4, আমি সহজ করে যে ড্র করি, এই 3 আর 4 হচ্ছে শ্রেণীতে, তার সাথে 7 আছে প্যারালালে, তার সাথে 2 আছে শ্রেণীতে, এবং এর সাথে কি আছে? একটা ব্যাটারি আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি ছবি। তাহলে 7 আর 7, তাই না? উপরে থাকবে 7, নিচেও থাকবে কি বলতো? 7। এখান থেকে কত আসবে? 2, তাই না? এবং এর সাথে কি আছে? একটা ব্যাটারি আছে, এতটুকু আমরা খেয়াল করছি। ওকে, নেক্সট 7 7 দুইটা থাকলে কি হয়? কি শিখাইছি? ভ্যালু বাই নাম্বার, তাই না? একই মান থাকলে 7/2, 7/2 কত আসে? 3.5। তার সাথে 2 হচ্ছে শ্রেণীতে, কত হবে এটা? 5.5 হবে। দ্যাট মিনস এখান থেকে আসবে 3.5, তার সাথে কত আসবে বলতো? 2। এই দুটোর সাথে ব্যাটারি থাকবে। সো 3.5 আর 5, 2 যোগ করলে কত হবে? তুল্য রোধ বলো 5.5 ওহম। খুবই ইজি একটা সার্কিট, আরামসে তোমরা সলভ করে ফেলবা। অ্যান্সার চলে আসবে কোনটা বলতো? 5.5। এর পরের প্রশ্ন খেয়াল করে দেখো কি বলছে। উক্ত বর্তনীতে R2 ও R4 এর তড়িৎ প্রবাহ একই। R2 আর R4, R2 আর R4 খেয়াল করো, এইটা হচ্ছে R2 আর এইটা হচ্ছে R4। আচ্ছা, খেয়াল করে দেখা যাচ্ছে এটা R2, এটা R4। দেখো R2 তে টোটাল কত আছে বলতো? 7 ওহম রোধ আছে। R4 এও কতটুকু রোধ আছে? 7 ওহম। এবং মজার ব্যাপারটা হচ্ছে, আমাদের মোট কারেন্টটা যখন এখানে আসবে, হ্যাঁ, মোট কারেন্টটা আসার পরে কারেন্ট তো এখানে আই কারেন্ট আসবে, এবং এখান থেকে আই কারেন্ট বের হবে। কারণ এখানে কিছুটা অংশ যাবে, এখানে কিছুটা অংশ যাবে। খেয়াল করে দেখো, এই নিচেও আছে 7 ওহম, উপরেও আছে 3 আর 4 যোগ করলে কত হয়? 7। অর্থাৎ কারেন্ট যেহেতু সমান সমান রোধ পাবে, I1 I1 আর I2 কি হয়ে যাবে বলতো? সমান হয়ে যাবে। কেন সমান হয়ে যাবে? এর কারণটা হচ্ছে কারেন্ট কি করবে বলতো? সমান সমান রোধ পাবে, দেখতেই পাচ্ছ। সো I1 আর I2টা কি হয়ে যাবে? সমান থাকবে। অর্থাৎ
R2 আর R4 এর ভিতরে তড়িৎ প্রবাহ একই হবে, এটা কারেক্ট, ঠিক আছে। এরপরে কি বলছে, R3 এর বিভব পার্থক্য R2 এর বিভব পার্থক্য অপেক্ষা বেশি। R3 এর ক্ষেত্রে দেখো তো রোধ কত, 4 ওহম। আচ্ছা, আর R2 এর ক্ষেত্রে রোধ কত, 3 ওহম। আমরা জানি যখন দুইটা, আচ্ছা এই কথাটা তোমাদেরকে একটু বলে দিই, একবার বলছিলাম আবার মনে করাই দিই। যখন শ্রেণীতে থাকবে রোধগুলো তখন ভোল্টেজ চেঞ্জ হয়, V1 V2, কিন্তু কারেন্ট সেম থাকে। আবার যখন প্যারালাল কম্বিনেশনে থাকবে তখন মনে রাখবা যে ভোল্টেজ সেম থাকে, চেঞ্জ হয় কে বলতো, কারেন্ট চেঞ্জ হয়, I1 I2 I3। লক্ষ্য করে দেখো তাহলে তোমরা, আমাদের এইখানে ভোল্টেজ ভি সমান আমরা ওহমের সূত্রে শিখছি কি বলো, আইআর। ভি ইকুয়াল টু কি শিখছি, আইআর, তাই না? আইটা তো সেমই আছে, আইটা কতটুকু আছে সেটা আমরা বের করে নিতে পারবো, সেটা আসলে বের করা কোনো কঠিন কিছু না। আইটা বের করে নেওয়া যাবে, কিভাবে বের করবো আই, চলো আমি তোমাকে আই বের করে দেখাই। টোটাল তার তুল্যরোধ ছিল হচ্ছে, আর ছিল 5.5 ওহম, ভোল্টেজ ছিল 11 ভোল্ট, তাহলে আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, 11/5.5। ক্যালকুলেটর চাপ দাও, 11/5.5, এটা আসে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। কত আসবে বলো তো, 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বুঝতেই পারতেছি প্রথমটার ক্ষেত্রে দুইজনই কতটুকু করে পাচ্ছিল, 1 অ্যাম্পিয়ার করে পাচ্ছিল, যেহেতু অর্ধেক হয়ে যাবে, তাই না? অর্ধেক হয়ে গেছিল, এও পাইছিল 1 অ্যাম্পিয়ার, পরের জন্য কতটুকু পাইছিল বলতো, 1 অ্যাম্পিয়ার করে পাইছিল। আচ্ছা ঠিক আছে, তো যদি আমরা সামনের দিকে মুভ করি, এরপরে দেখো R3 বিভব পার্থক্য R2 বিভব পার্থক্য অপেক্ষা বেশি নাকি, এটা বের করতে বলছে। R3 আর R4, তাহলে R2 এর ক্ষেত্রে কতটুকু কারেন্ট ঢুকছে, 1 অ্যাম্পিয়ার। R4 এর ক্ষেত্রে কতটুকু কারেন্ট ঢুকছে, 1 অ্যাম্পিয়ার। এটা দেখো, আমাদেরকে বলছে R3 আর R2 নিয়ে চিন্তা করতে, তাহলে R3 দুইটা, এই দুইটাই ক্ষেত্রে এই দুজনই কতটুকু কারেন্ট পাইছে বলো, 1 অ্যাম্পিয়ার। এও পাইছে 1 অ্যাম্পিয়ার, এও পাইছে 1 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ কিভাবে বের করবা, ভি সমান আইআর দিয়ে। যদি আমরা R2 এর জন্য বের করি, ভি ইকুয়াল টু আই R2, কত হবে দেখো তো, R2 হচ্ছে 3 3 × 1, মানে কত ভোল্ট, 3 ভোল্ট। আর R3 এর জন্য যদি হিসাব করি, ভি সমান কি হবে, আই R3, R3 কত, 4 4 × 1, তাহলে কত ভোল্টেজ হবে বলো, 4 ভোল্ট। দুইজনের ভিতরে কার ভোল্টেজ বেশি, R3 এর ভোল্টেজটা R2 এর থেকে বেশি, R2 এর ভোল্টেজ থেকে R3 এর ভোল্টেজটা বেশি, R2 এর থেকে R3 বেশি, ঠিক আছে। এরপর 3 নম্বর পয়েন্ট বলছে বি বিন্দুর বিভব হচ্ছে 7 ভোল্ট। আচ্ছা দেখো, প্রথমত ই হচ্ছে কত ভোল্ট, 11 ভোল্ট। এই 11 ভোল্টে যেখানে আছে এখানেও আছে 11 ভোল্ট, 11 ভোল্ট আছে, 11 ভোল্ট আছে। এবার দেখো মোট কারেন্ট কতটুকু ছিল, 2 অ্যাম্পিয়ার। মোট কারেন্ট ছিল হচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার। যখন এই রোধের ভিতর দিয়ে যাবে তখন ভোল্টেজ অবশ্যই ড্রপ হবে। কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, আমরা জানি ভি সমান কি বলো, আইআর। তার ভি সমান আমরা কি জানি, আইআর। আই কত, 2, আর কত, 2, তাহলে কত হবে দেখো তো, 4 ভোল্ট। 4 ভোল্ট ভোল্টেজ ড্রপ হবে, ভোল্টেজ নষ্ট হবে। আরো কত পরে আছে ভোল্টেজ বলো, 7 ভোল্ট। তাহলে এই বি বিন্দুর ভোল্টেজ কত হবে, বি বিন্দুর ভোল্টেজ হবে 7 ভোল্ট। অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার হচ্ছে তিনটাই, 1 2 3। এবার আমরা সামনের দিকে যাই, চলো। এই সার্কিটটা বেশ সহজ, খুব ছোট একটা সার্কিট। কি বলছে, বর্তনীর তড়িৎ প্রবাহ কত। আচ্ছা ঠিক আছে, এটা সলভ করা যাবে, একদম সহজেই সলভ করা যাবে। বর্তনীর তড়িৎ প্রবাহ কত, আই সমান তুমি জানো ভি বাই আর ইকুইভ্যালেন্ট। ভোল্টেজ কত, 24, রোধ কত হবে, 2 + 4। ভাই কেমনে কি, 24/6, আমার অ্যান্সার আসতেছে 4 অ্যাম্পিয়ার। অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো, 4 অ্যাম্পিয়ার। কিভাবে 4 অ্যাম্পিয়ার হলো, এই 12 কই গেল, 12 দিয়ে কোনো কারেন্ট যাবে না, কোনো কারেন্ট ফ্লো হবে না, নো কারেন্ট ফ্লো। কেন কোনো কারেন্ট ফ্লো হবে না 12-র ভিতর দিয়ে, কারণ হচ্ছে 12 হচ্ছে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন অবস্থায় আছে, বিচ্ছিন্ন অবস্থায় আছে। যদি কারেন্ট এদিকে ঢুকতো তাহলে তো কারেন্টকে বের হইতে হইতো, এদিকে কারেন্ট ঢুকলে কারেন্ট বের হবে কোথা দিয়ে, এটা তো বিচ্ছিন্ন, ডিটাচ, সো কারেন্ট এখান দিয়ে ঢুকবেই না। রোধ হবে কতটুকু খেয়াল করো, এই হচ্ছে আমাদের বর্তনী, এই হচ্ছে আমাদের বর্তনী, এই সুন্দর মতো হচ্ছে আমাদের বর্তনী। খেয়াল করে দেখো, এই 2 আর 4 আছে শ্রেণীতে, একটার পিছে আরেকটা, তাহলে কত হবে, 4 2 6। এভাবে আমরা করছি গ নাম্বারটা। আর তারপরটা দেখো, ই বিন্দুর বিভব কত। আচ্ছা, আমাদেরকে এবারে বের করতে বলছে কি, ওরা ওরা বলছে আমাদেরকে এই ই বিন্দুর বিভব কত। আচ্ছা, বিভব কত ছিল দেখো তো, 24 ভোল্ট। যখন বিভবটা এখান দিয়ে যাচ্ছে, বিভব এখানেও আছে এখানেও আছে 24, ফার্স্টে এখানে একটা বাধা পাইছে, কতটুকু বাধা পাইছে, 2 ওহম। এখানে কিছু বিভব পতন হবে, চলো এখন আমরা বিভব পতনটা বের করে দেখি কত। তুমি জানো ভি সমান কত বলো, আই আর। আই কত, 4,
আর কত বলো 2, তাহলে কতটুকু যাচ্ছে দেখো তো, 8 ভোল্ট বিভব পতন হচ্ছে, 8 ভোল্ট বিভব পতন হচ্ছে। ছিল কতটুকু 24, 8 গেল, আছে কতটুকু দেখো তো 16 ভোল্ট। এই 16 ভোল্ট বিভব কই আসবে বলো তো, এইখানে পর্যন্ত আসলো 16 ভোল্ট বি পর্যন্ত। এবার তোমরা আমাকে বলো কতটুকু পর্যন্ত 16 ভোল্ট বিভব আসছে। উত্তরটা হচ্ছে ভাইয়া 16 ভোল্ট বিভব আসছে হচ্ছে আমাদের বি পর্যন্ত। এখন এই রোধের তো কোনো ইফেক্ট নাই, তাহলে বি বিন্দুর যা বিভব হবে ই বিন্দুর বিভবও কি হবে, সেম হবে। কত হবে বলো 16। কেন, বি আর ই দুইটা বিন্দুরই বিভব সেম হবে। কত হবে, বিভব হবে 16 ভোল্ট। অ্যান্সার হচ্ছে 16, কারণ কোনো বিভব পতন হবে না, রোধ কাজই করতেছে না। ওকে, ঠিক আছে, এরপরে চলো আমরা লক্ষ্য করি। তারপরে দেখো কি আছে, এরপরে আমাদের আরো ইজি ইজি কিছু সার্কিট আছে। বলছে বর্তনী তুল্য রোধ কত, খুব সহজ একটা প্রশ্ন। এখানে সবকিছুই দেওয়া আছে আমাদের প্রশ্ন অনুযায়ী। কিছু টার্ম মিসিং গেছে, আমি একটু লিখে দিই এখানে ছোট করে। R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R3 ইকুয়াল টু R4 ইকুয়াল টু 9 ওহম, ঠিক আছে। আর টোটাল ভোল্টেজটা হচ্ছে 6 ভোল্ট, এটা বলে দেওয়া ছিল, এখানে মিস হয়ে গেছিল, সমস্যা নেই, হতেই পারে। তো বর্তনী তুল্য রোধ বের করবো 9 9 9, এখানে 9 9 9 করে করলে কি করবা বলো, 9/3 কত আসবে, 3 ওহম আসবে। এই 9 এর সাথে এই R1 শ্রেণীতে, তাহলে কত হবে, 3 যোগ 9, তাহলে এটা ওহম হবে কত ওহম বলো তো, তুল্য রোধটা হবে বোঝাই যাচ্ছে 12 ওহম। যারা বুঝতে পারো নাই, ভাইয়া এটা 9 ছিল, এটা 9 ছিল, 9 ছিল, তিনটা 9 সমান সেম থাকলে কি ভ্যালু বাই নাম্বার, 9/3 কত হবে 3। এই যা 3 হবে, এই 3 এর সাথে এই 9 কিভাবে থাকবে শ্রেণীতে, 9 3 কত হবে তাহলে 12। বর্তনী তুল্য রোধ হবে সি নাম্বারটা, কত হবে, অ্যান্সার হবে 12। তারপরে প্রশ্ন খেয়াল করি কি বলছে, উক্ত বর্তনীতে R1 এর তড়িৎ প্রবাহ R2 এর দ্বিগুণ। আচ্ছা ঠিক আছে, এবার আই বের করতে হবে। ওকে চলো বের করি। আই ইকুয়াল টু আমরা জানি ভি বাই আর। ভি কত 6, আর কত 12, কত আসলো বলো, আসলো হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, R1 এর ভিতর দিয়ে তাহলে তড়িৎ প্রবাহ কত, 0.5 অ্যাম্পিয়ার। কেন, R1টা হচ্ছে বাইরে আসছে। এবার R2 R3 R4 এই তিনটারই রোধ কত বলো, 9 9 9 করে। কারেন্ট সেখানে কয় ভাগ হবে, 3 ভাগ হবে। I1 I2 আইটা কি I3, যেহেতু সমপরিমাণ রোধ আছে তিনটা, কারেন্ট সমপরিমাণ 3 ভাগ হবে। কতটুকু করে ভাগ হবে কারেন্ট বলো, 3 ভাগ 3 ভাগ 3 ভাগ করে কারেন্ট ভাগ হবে। কত 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 কারেন্ট কারেন্ট হবে, চলো আমরা ক্যালকুলেট করে দেখি। বোঝাই যাচ্ছে কত হবে বলো, 0.5/3, প্রত্যেকটা আলাদা আলাদা কারেন্ট পাবে 0.167 করে, অর্থাৎ R2 এর জন্য কারেন্ট ফ্লো কত হবে 0.167। এটা কি দ্বিগুণ, জীবনেও না, 0.167 কখনোই আমাদের 0.5 এর অর্ধেক না। সো এক নাম্বারটা হবে না, এক নাম্বারটা সত্য না, কারণ এটা 3 ভাগ হয়ে যাবে, দ্বিগুণ বা অর্ধেক হবে না। তারপরে বলছে R2 ও R4 এর বিভব পার্থক্য সমান। R2 আর R4, ইয়েস, R2 আর R4 এর বিভব পার্থক্য সমান হবে। কেন, কারণ R2 R3 R4, R2 R3 R4 এগুলো আছে কিভাবে, প্যারালাল কম্বিনেশন আছে। সো অবশ্যই অবশ্যই তাদের কি হবে, বিভব পার্থক্য সেম হবে। R2 R4 R3 প্যারালাল আছে, তাদের বিভব পার্থক্য কি হবে, সেম হবে। কেন, কারণ তারা প্যারালাল কম্বিনেশনে আছে। এরপরে দেখো কি বলছে, R3 এর তুলনায় R1 এর ক্ষমতা বেশি হবে। ডেফিনেটলি R3 থেকে R1 এর ক্ষমতা বেশি হবে। কেন, R1 এর আই হচ্ছে বেশি, ক্ষমতা তোমরা পড়বা নেক্সট ক্লাসে, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, একটা ফর্মুলা, এটা আমরা পড়বো। ঠিক আছে, পি সমান আই স্কোয়ার আর। দেখো আর ওয়ান এর ক্ষেত্রে আই হচ্ছে বেশি, সো ডেফিনেটলি পিও কি হবে বেশি। আর থ্রি এর ক্ষেত্রে আই কি হবে কম, পাওয়ারও কি হবে কম। ভাইয়া কেমনে বুঝলা, ওই যে সেম R3 ভিতর দিয়েও যতটুকু কারেন্ট যাবে কতটুকু যাবে আমরা তো বের করছিলাম, 0.167 অ্যাম্পিয়ার, যেটা আমাদের কিসের থেকে কম, 0.5 অ্যাম্পিয়ার থেকে কম। সো ঠিক আছে, উত্তর হবে 2 3, সি নাম্বারটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে কোনটা, সি নাম্বারটা। সো ভাইয়া আপু চলো আমরা সামনের দিকে যাই। এর পরের প্রশ্ন খেয়াল করো কি বলছে, আমাদের বর্তনীর তুল্যরোধ কত। খুব ছোট্টখাট্ট পিচ্ছি একটা কোশ্চেন। কোশ্চেনটাতে কি বলা হয়েছে, যে বর্তনীর তুল্যরোধ চাইছে। 2 আর 2 সমান্তরালে আছে, 2/2 ডিরেক্ট করে ফেলি, চলো 1 আসতেছে তাই না। এই 1 এর সাথে 12 কিভাবে থাকবে, শ্রেণীতে থাকবে তাই না। তাহলে 12 আর 1 কত হবে 13, অ্যান্সারটা হচ্ছে
আর ইকুইভ্যালেন্ট কত হবে 13 ওহম। তারপরে কোশ্চেনে যাই আমাদের, হোপফুলি লাস্ট স্লাইড। একটু ভালো করে দেখো তোমরা কি বলছে, যে বর্তনীর তুল্যরোধ কত হবে। আবারও সেম টাইপ কোশ্চেন, কোনো ব্যাপার না। 5 আর 10 সিরিজে আছে, যোগ করলে কত হবে বলো 15। তার সাথে নিচেও আছে কত 15, এর সাথে লাগানো আছে হচ্ছে ব্যাটারি। ব্যাটারিটা কত ভোল্ট 12 ভোল্ট। তাহলে তো খুবই সহজ, 15 15 দুইটাই সেম, সো 15/2, অ্যান্সার হচ্ছে 7.5। এটা হচ্ছে আমাদের কি বলতো তুল্য রোধ। দেখছো কত দ্রুত মুখে মুখে সলভ করা যায়। এই জন্য এইসব টেকনিক গুলো তোমাদেরকে শিখতে হবে, যাতে করে তোমরা পরীক্ষায় আটকায় না যাও। তারপরে কি বলছে, তড়িৎ প্রবাহ হচ্ছে 1.6। চলো করে দেখি। আই সমান জানি V/R, ভি কত 12, আর কত 7.5। চলো ক্যালকুলেটরে চাপ দেই, কত আসে দেখি। এটা আসতেছে হচ্ছে 12/7.5, আসে 1.6 অ্যাম্পিয়ার। সো আমাদের প্রথম যেটা দেখার জিনিস ছিল সেটা ঠিক ছিল, তড়িৎ প্রবাহ ওয়াজ ওকে। এবং সবগুলো রোধ যদি সমান্তরালে সাজানো হয় তাহলে তড়িৎ প্রবাহ 5.29 অ্যাম্পিয়ার। ওকে করে দেখি, সব রোধ যদি সমান্তরালে সাজাও, 5, নিচে আছে কত 10, তার নিচে কত 15। দেখো কত হয়, ক্যালকুলেটর চাপ দিয়ে করে ফেলি। 5 ইনভার্স, ওকে। এটা সলভ করলে, এটা যদি আমি সলভ করে ফেলি তাহলে দেখা যাচ্ছে যে এটা সলভ করার পরে সবগুলো যদি সমান্তরালে করি, তাহলে আর ইকুইভ্যালেন্ট আসে আমাদের 30/11 ওহম। ঠিক আছে, আর আবার যদি আই বের করি আমরা, আই ইকুয়াল টু V/R। ভি হচ্ছে কত 12/30/11। চলো ক্যালকুলেটর চাপ দাও। ক্যালকুলেটরে চাপ দিলে এটা আসতেছে 4.4 অ্যাম্পিয়ার। ও তাহলে তো হবে না, তাহলে এটা অ্যান্সার ভুল আছে, এটা হবে না। এবার লাস্ট ওয়ান, এবি অংশের তুল্যরোধ এসি অংশের তুল্যরোধ অপেক্ষা কম। এটা একটা ভুয়া কথা। কেন ভুয়া কথা আমি বলতেছি, দেখো এটা এবি, এই অংশটা ছিল আবার কি এসি, তাই তো। বাবারে দুইটা তুল্যরোধ তো সেম। আমরা নিজেরা সলভ করছি, আমরা নিজেরা সলভ করে দেখছি। এবি অংশের তুল্যরোধ হচ্ছে কত 15, এসি অংশের তুল্যরোধ কত বলতো 15। তাহলে এইটাও ভুল। অ্যান্সার হবে কোনটা বলতো, 1 নাম্বারটা। সো আমাদের অ্যান্সারটা হবে শুধুমাত্র কোনটা, 1 নাম্বারটা। সো ভাই আপু, এই ছিল আমাদের আজকের ক্লাস। সো লাস্ট কথা চলে আসলো তোমাদের, বিশ্বাস রেখো বুকের ভেতর প্রত্যয় অনুভবে, স্বপ্রজয় যুদ্ধে বা সফল তুমি হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। স্টিল সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।